অবশেষে সত্যি হল শুভেন্দুর করা ভবিষ্যৎবাণী। রাতেই গোপালগঞ্জে ফিরছে শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের রাজপথ উত্তাল, কেয়ামত ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ। গদিতে বসতে না বসতেই তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি একদম খোলাখুলিভাবে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, শেখ হাসিনাকে নাকি স্যালুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, নয়তো এর ফলাফল মোটেও ভালো হবে না। তার এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই চারিদিকে রীতিমতো কাঁপুনি ধরানো অবস্থা তৈরি হয়েছে। অনেক পোস্টেই দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী ভারতের রাজনীতিতে এমন এক অবস্থানে আছেন যেখান থেকে তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবেন। বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা আওয়ামী সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হওয়ার পথে। তার একটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সেই চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন বাংলাদেশের ক্ষমতায়? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গোপনীয়তায় গভীর রাতে ভারত থেকে দেশে ফিরেছেন। গত মধ্যরাতের পর থেকেই ফেসবুক এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে দাবি করা হয়, একটি বিশেষ বিমানে শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। কোনো কোনো পোস্টে এমনকি একটি অস্পষ্ট ভিডিও যুক্ত করে দাবি করা হয় এটি তার দেশে ফেরার মুহূর্ত। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কোটা বিরোধী আন্দোলনে আগুন ধরিয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক পালাবদল। দেশি বিদেশি ষড়যন্ত্রে পতন হলো শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশ্রয় নিলেন ভারতে। তখন ভারতের রাজনৈতিক নেতারা অনেকটা মেপে কথা বলছিলেন। তখন শুভেন্দু অধিকারী ছিলেন আক্রমণাত্মক। শেখ হাসিনার মতো তিনিও রাজাকারের বাচ্চা ইস্যুটি সামনে আনেন। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। সেই উত্তাল সময়ে সীমান্তের ওপার থেকে আসা আরেকটি বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। শুভেন্দু অধিকারী সে সময় জোর গলায় বলেছিলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। পশ্চিমবঙ্গের লাল মাটিতে মমতার দুর্ভেদ্য দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হয়েছেন। শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি একজন দক্ষ রণকৌশলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন তা করে দেখান। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেনাপতি হিসাবে পরিচিত এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু যা বলেন তা অনেক সময় দিল্লির কথারই প্রতিফলন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দুর গুরুত্ব এখন ভারতের জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায়। হিন্দু ভোটের মেরুকরণ এবং বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথার এত জোর কোথায় থেকে এসেছিল? তিনি কি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের থেকে কোনো বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক অনেকটা ছাত্র শিক্ষকের মতো। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুটিকে কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসাবে দেখছেন না, বরং এটিকে জাতীয় নিরাপত্তার অংশ মনে করছেন। অনেকেই মনে করছেন শেখ হাসিনা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা আসলে দিল্লির কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত ছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূলে রয়েছে তিনটি প্রধান দিক।
এক, শুভেন্দু দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পরিস্থিতির চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরকার পতন আর সাংবিধানিক বিচ্যুতি এই দুইয়ের মাঝেই একটি অন্ধকার অধ্যায় থাকে। শুভেন্দু ঠিক সেখানেই আঘাত করেছেন। 2, পশ্চিমবঙ্গ এখন বিজেপির দখলে। আসাম এবং ত্রিপুরাতে আগে থেকেই তারা ক্ষমতায়, অর্থাৎ বাংলাদেশের চারিদিকে সীমান্ত এখন বিজেপির কঠোর নিয়ন্ত্রণে। ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা কেবল বন্ধুত্বের বিষয় নয়, বরং নিরাপত্তার প্রশ্ন। 3, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে খবরগুলি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ডালপালা মেলেছিল তা শুভেন্দুকে সাহায্য করেছে বিপুলভাবে। শুভেন্দু মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের চরমপন্থী শক্তি উত্থান হবে, যা ভারতের জন্য হুমকি। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আপনার কাছে কি শেখ হাসিনা ফেরা কেবলই দিবাস্বপ্ন মনে হচ্ছে? আসুন 3টি সম্ভাব্য পথের কথা বিশ্লেষণ করি, তাহলে আপনার সামনেও বিষয়টি পরিষ্কার হবে। প্রথম পথ, আন্তর্জাতিক চাপ। তারেক রহমানের সরকার যদি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয় এবং অর্থনৈতিক সংকট বাড়ে, তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। এমনিতেই গত 2 বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের আয় কমছে, কারখানা বন্ধ, বহু মানুষ বেকার, বিদ্যুৎ নেই, মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষকে ভাবাচ্ছে। অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আবার সংগঠিত হয়, যদি ভারত প্রচ্ছন্ন সমর্থন করে, তবে আওয়ামী লীগ তখন বড় শক্তি হয়ে দাঁড়াবে। সেটি রুখে দাঁড়াবার ক্ষমতা বিএনপি কিংবা জামায়াতের পক্ষে অতটা সহজ হবে না। দ্বিতীয় পথ হলো দিল্লির সক্রিয় ভূমিকা। পশ্চিমবঙ্গের জয়ের পর বিজেপি সরকার এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রতিবেশী প্রথম, ভারতের এই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে। শুভেন্দু অধিকারী এমন একজন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সরাসরি পৌঁছাতে পারেন। তিনি এখন বোঝাতে পারেন যে পূর্ব ভারতে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং তৃতীয় পথ, কাউন্টার রেভলিউশন, অর্থাৎ পাল্টা বিপ্লব। পৃথিবীর ইতিহাসে অনেক গণ অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থানের নজির আছে। যদি বাংলাদেশের শাসন ব্যবস্থায় কোনো বড় ফাটল ধরে, তবে সেই শূন্যস্থান পূরণে শেখ হাসিনার ফেরা একটি তুরুপের তাস হতে পারে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ইতিহাস গড়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আর জনমত সম্পূর্ণ আলাদা। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গে বিজেপির দখলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব এখন বহুগুণে বেড়ে গেছে। ইতিহাস সাক্ষী, দিল্লির আশীর্বাদ এবং সঠিক সময়জ্ঞান থাকলে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটা সম্ভব। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন কিনা তা সময় বলবে। এখন দেখার বিষয় পদ্মা পাড়ের জল আগামী দিনে কোন দিকে গড়ায়। তবে এটুকু নিশ্চিত, দিল্লির আশীর্বাদ ধন্য শুভেন্দুর প্রতিটি কথা এখন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প তোলার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয় শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন? শুভেন্দু অধিকারীর দ্বিতীয় এই ভবিষ্যৎবাণীও কি সত্যি হতে চলেছে? গত কয়েক ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গোপনীয়তায় গভীর রাতে ভারত থেকে দেশে ফিরেছেন। গত মধ্যরাতের পর থেকেই ফেসবুক এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে দাবি করা হয় একটি বিশেষ বিমানে শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। কোনো কোনো পোস্টে এমনকি একটি অস্পষ্ট ভিডিও যুক্ত করে দাবি করা হয় এটি তার দেশে ফেরার মুহূর্তের মধ্যেই সেই তথ্য ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তা শেয়ার করতে শুরু করে। সত্যতা বা নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এবং বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে বইছে উত্তাল হাওয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন এবং তারেক রহমানের সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জোরালো দাবি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন ফুটন্ত করাই। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলল মোদী সরকার। 17 এপ্রিল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিস্ফোরক তথ্যে জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধটি ভারতের আভ্যন্তরীণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ায় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ভারত সরকারের এই বার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি আর কেবল রাজনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং আইনি মারপ্যাচে ঢুকে পড়েছে। জয়সওয়াল সাফ জানিয়েছেন, আমরা সব পক্ষের সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে এই বিষয়টি খতিয়ে দেখছি। বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বিল পাস হওয়ায় দিল্লির কপালে চিন্তার ভাঁজ। মোদী সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের প্রতিটি ঘটনাপ্রবাহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই নিবিড় পর্যবেক্ষণ শব্দটির ভেতরেই লুকিয়ে আছে অনেক না বলা রহস্য। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে খলিলুর রহমানের একান্ত বৈঠকে উঠে এসেছে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গভীর করার প্রস্তাব। যদিও হাসিনাকে ফেরানো নিয়ে টানটান উত্তেজনা রয়েছে, তবুও দুই দেশই চাইছে সম্পর্কের সুতা যেন ছিঁড়ে না যায়। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। গদিতে বসতে না বসতেই তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি একদম খোলাখুলিভাবে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, শেখ হাসিনাকে নাকি স্যালুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, নয়তো এর ফলাফল মোটেও ভালো হবে না। তার এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই চারিদিকে রীতিমতো কাঁপুনি ধরানো অবস্থা তৈরি হয়েছে। সবেমাত্র তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, আর এতেই যেন এক বড় হুমকি দিয়ে বসলেন। তাহলে কি আড়ালে বিশাল কোনো ফাঁদ পাতা হচ্ছে? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফন্দি আটছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে শুভেন্দুর এই বড় বড় কথার পেছনের আসল রহস্য, এবং তারেক সরকারের জন্য ওপার বাংলায় ঠিক কী ধরনের জাতাকল তৈরি হচ্ছে তার একদম ভেতরের খবর। পশ্চিম বাংলার রাজনীতিতে এবার এমন এক সংকট বা এমন এক ভুলবদল ঘটেছে যা অনেকেই যেন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। টানা 15 বছরের পুরনো হিসেব নিকেশ চুকিয়ে গদিতে বসেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি চেয়ারে বসার আগেই যে বোমা ফাটিয়েছেন তা রীতিমতো সবার ঘাম ঝরিয়ে দিচ্ছে। বাংলাদেশের সদ্য এক বিশাল গণঅভ্যুত্থানের পর তারেক সাহেবের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। দেশের সব মানুষ যখন নতুন করে সবকিছু গুছিয়ে তোলার চেষ্টায় দিনরাত এক করে ফেলেছে, ঠিক তখনই ওপার বাংলা থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর উস্কানি। শুভেন্দু অত্যন্ত অহংকার দেখিয়ে জানিয়ে দিয়েছেন, তারেক সরকার নাকি একদমই বৈধ নয়, তার চোখে শেখ হাসিনাই হলেন আসল প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি এমনও হুঙ্কার দিয়েছেন খুব শীঘ্রই শেখ হাসিনাকে অনেক সম্মানের সাথে ঢাকা বিমানবন্দরে পা রাখবেন এবং তাকে একেবারে রাষ্ট্রীয় সেলুট করে বরণ করা হবে। পাশের দেশের একজন নেতার মুখে এমন কথা শোনার পর সবারই তো দাঁত কপাটি লাগার জোগাড়, তাই না? অনেকেই এই ঘটনাকে শুধু একটি সাধারণ ক্ষমতার বদল হিসেবে দেখছেন, কিন্তু যারা ভেতরের খবর রাখেন তারা জানেন এটি বাংলাদেশের জন্য রীতিমতো এক শনির দশা ডেকে আনতে পারে। গত 10 থেকে 12 বছর ধরে পশ্চিম বাংলার সাথে ঢাকার যে একটা নীরব বোঝাপড়া বা বিশ্বাসের জায়গা ছিল, তা এখন পুরোপুরিভাবেই ভেস্তে যেতে চলেছে। শুভেন্দু অধিকারীর মতো একজন উগ্র এবং মুসলমানদের দেখতে না পারা নেতার উত্থান তারেক সরকারের জন্য কিন্তু বিশাল বিপদের সংকেত। তিনি ক্ষমতায় আসার সাথে সাথে যেন চারিদিক থেকে একটা বেসামাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন। অনেকেই মনে করছেন হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ হয়তো নতুন করে শুভেন্দুকে কাজে লাগিয়ে বড় কোনো ছক কষতে চলেছেন বটে। এই মুহূর্তে ঢাকা এবং কলকাতার মাঝে যে সুসম্পর্কের জায়গা ছিল তা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে। চারিদিক থেকে ধেয়ে আসছে এক গভীর অন্ধকারের পূর্বাভাস। মনে হচ্ছে যেন দুই দিকের মিষ্টি সম্পর্কের বিদায় ঘণ্টাটা বেজে চলল বলে। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বর্তমান এই নেতার তুলনা করলে ভেতরের আসল চিত্রটা আরও বেশি পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যতই রাগী হন না কেন, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সীমানা বজায় রাখেন। তিস্তার পানির ন্যায্য হিসাব নিয়ে তিনি অনেক টালবাহানা করেছেন সত্য, কিন্তু বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কে বসবে আর কে বসবে না সেটা নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কোনো কথা বলেননি, নাকও গলাননি। কারণ তিনি খুব ভালো করেই জানেন একজন প্রতিবেশীর জন্য এটা ন্যূনতম নিয়ম কানুন। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নিয়মের তোয়াক্কা না করে শুরুতেই চরম সীমা অতিক্রম করে ছেড়েছেন। তারেক রহমান কিভাবে দেশ চালাবেন বা কার সরকার বৈধ সেটি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার উদ্দেশ্য মোটেও সুবিধার নয়। এই আচরণ তারেক সাহেবের দলের জন্য রীতিমতো হাওয়া টাইট করে দেওয়ার মতো একটি স্পষ্ট বার্তা। একটি স্বাধীন দেশের ভেতরের বিষয় নিয়ে অন্য দেশের একটি প্রদেশের মুখ্যমন্ত্রীর এমন বেয়াদবি আন্তর্জাতিক নিয়মের একদমই বাহিরে।
তারেক সরকার যখন এক বিশাল ছাত্র জনতার আন্দোলনের পর দেশের হালটা ধরেছে, তখন এই ধরনের উস্কানিমূলক কথা সরাসরি দেশের স্বাধীন পরিচয়ের ওপর বড়সড় ঝামেলা পাকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুভেন্দু অধিকারীর এই অহংকার ভরা আচরণের পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ বা উস্কানি লুকিয়ে আছে। হয়তো তিনি মনে করছেন এমন চারিদিক থেকে চাপ সৃষ্টি করে তারেক রহমানকে দিশেহারা করে দেওয়া যায় কিনা, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র কখনোই এমন খবরদারি মেনে নিতে পারে না। এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি হলো বাংলাদেশের স্বাধীন পরিচয়ের প্রতি সরাসরি বড় এক ধাক্কা। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের বুকেও চরমভাবে রাগের জন্ম দিয়েছে। তারা চাইছে এই কথার যেন একটা কড়া জবাব দেওয়া হয়। এই রাজনৈতিক কাদা ছোড়াছড়ির প্রভাব শুধু বড় বড় নেতাদের মাঝেই আটকে থাকবে না, এর সবচেয়ে বড় ধাক্কাটা এসে পড়বে একদম সাধারণ মানুষের ঘাড়ে। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ভালো ডাক্তার দেখাতে, ব্যবসা করতে, ঘুরে বেড়ানোর জন্য কলকাতা বা চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। আর এই যাত্রার প্রধান রাস্তাই হলো পশ্চিম বাংলা। কিন্তু এখন যে ঝামেলার পরিবেশ তৈরি হচ্ছে, তাতে সাধারণ মানুষের কপালে চরম দুঃখ নেমে আসতে পারে। শুভেন্দু সরকারের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে অত্যন্ত কঠিন এবং হয়রানিমূলকভাবে করে তোলা হয়। রোগীদের ফাইল আটকে দেওয়া, পর্যটকদের বর্ডারে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা, পারাপারে নানা রকমের ঝামেলা তৈরি করা, বাংলাদেশের টাকা পয়সার বাজারকে দুর্বল করার একটা বিশেষ ষড়যন্ত্র শুরু হতে পারে। কারণ শুভেন্দু সরকার চাইবে সব দিক থেকে চাপ বাড়িয়ে তারেক সরকারকে চরমভাবে বিপাকে ফেলতে। এই পরিস্থিতি বাস্তবে রূপ নিলে সাধারণ মানুষের বুক চাপড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায়ই থাকবে না। তখন হয়তো বর্ডারে দাঁড়িয়ে মানুষের কেঁদে ভাসানোর অবস্থা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রীতিমতো খেল খতম হয়ে যাওয়ার মতো জোগাড় হতে হবে। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো বর্ডার বা সীমান্তের পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সীমান্তটি রয়েছে পশ্চিম বাংলার সাথেই। তাই এই সীমান্তের ওপারে যদি এমন এক চরম শত্রু ভাবাপন্ন নেতা বসে থাকেন, তবে যে কোনো সময় পরিস্থিতি কিন্তু হাতের বাহিরে চলে যেতে পারে নিশ্চিত। সীমান্ত দিয়ে কেনাবেচা থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীদের টহল, সবকিছুতে একটা বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। আর যে একটা শান্তির জায়গা ছিল, তা এখন পুরোপুরি উধাও হতে বসেছে। পুরো সীমান্ত এলাকা এখন চরম গরম এবং ঝামেলার জোনে পরিণত হওয়ার শঙ্কায় আছে। এর পাশাপাশি তিস্তা নদীর পানির ভবিষ্যৎ এখন একেবারে খাদের কিনারায় চলে আছে। শুভেন্দু অধিকারী হয়তো তিস্তার এই স্পর্শকাতর বিষয়টিকে নতুন করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারেক সাহেবকে বিপদে ফেলার চেষ্টা করবেন। সব মিলিয়ে একটা চরম উত্তেজনাকর এবং থমথমে পরিস্থিতি তৈরি হচ্ছে বলে পুরো বর্ডার এলাকায় জানা যায়। এটা যেন তারেক সরকারের জন্য একটা বিশাল ফাঁদ। শুধু তাই নয়, বর্ডার দিয়ে মালপত্র আসা যাওয়া যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তবে দেশের ভেতরে জিনিসপত্রের দাম কিন্তু হুহু করে বাড়বে। পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে প্রতিদিনের দরকারি জিনিসের জন্য আমরা অনেকেই কিন্তু ওপার বাংলার উপর ভরসা করি। আর সেই সুযোগটাই হয়তো এখন কাজে লাগাতে পারে এই সরকার। তারা হয়তো চাইবে ভাতের থালাতেও যেন টান পড়ে, মানুষ যেন কষ্টে পড়ে তারেক সরকারের উপর ক্ষেপে যায়। এই ধরনের নোংরা চাল চালতে তারা একটুও পিছুপা হবে না নিশ্চিত। সাধারণ মানুষকে ভাতে মারার এই নতুন খেলা শুরু হলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, বরং মানুষের পেটে লাথি মারার একটি মারাত্মক চাল। আর এই গভীর ষড়যন্ত্রের শিকার হবে একদম খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। তাদের রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে গেলে পুরো দেশকে একটা দম বন্ধ করা অবস্থায় ফেলে দেওয়ার মাস্টার প্ল্যান হয়তো ইতিমধ্যেই ভেতরে ভেতরে সাজানো হচ্ছে। পুরো ঘটনা হিসেব করলে এটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে পশ্চিম বাংলার এই ভোটের ফলাফল বাংলাদেশের জন্য ভালো কোনো খবর নিয়ে আসেনি, বরং এটি এক গভীর এবং দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার বিপদের চূড়ান্ত সংকেত। এখন দেখার বিষয় হলো তারেক রহমান এই ভয়ঙ্কর চাপের মুখে কী ধরনের পদক্ষেপ নিতে পারেন। একদিকে আওয়ামী লীগের ফেলে যাওয়া জঞ্জালে পরিষ্কার করা, অন্যদিকে ওপার বাংলার এই নতুন মুখের বড় বড় কথা সামলানো। সব মিলিয়ে তারেক সরকারের জন্য সামনের দিনগুলো যে মোটেও সহজ হবে না তার বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুর এই প্রকাশ্য হুমকির পর ঢাকা থেকে কী ধরনের
দাঁতভাঙা জবাব দেওয়া হবে সেদিকে এখন সবার নজর যেন আটকে আছে। তবে একটা কথা একেবারেই পরিষ্কার, পশ্চিম বাংলার নতুন চাল বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো কিছু নয়। এই গভীর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তারেক সরকার কিভাবে দেশের সম্মান রক্ষা করে এবং হাসিনাকে ফিরিয়ে আনার এই ফন্দি কিভাবে মাটিতে মিশিয়ে দেয়, সেটাই এখন সবচাইতে বড় দেখার বিষয়। দুই দেশের রাজনৈতিক মাঠে এখন যে উত্তেজনা চলছে তা সাধারণ মানুষের মনেও অনেক রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।